শিখার গালে ইতিমধ্যে 4টা থাপ্পড় লাগিয়েছে গুন্ডা দেখতে লোকগুলো। শিখার চঞ্চলতা যেন দুমড়ে মুচড়ে গেছে অত্যাচারের রোষানলে। লোকগুলোর দানবীয় দৃষ্টির কাছে এখনও দমেনি শিখা। নামের মতো জল করছে সে, তবে এখনও সে বুঝে উঠতে পারছে না কেন তাকে এখানে আনা হয়েছে আর কিভাবে আনা হয়েছে। সে তো রাতে তারা আপুর রুমে গিয়েছিল। ধ্রুবভাই তাকে তারা আপুর রুমে যেতে নিষেধ করছিল বলে সে রাতে চুপি চুপি সেখানে গিয়েছিল, কিন্তু রুমে ঢুকতে কে যেন তার মুখে রুমাল চেপে ধরে। খানিকক্ষণ ছটফট করতে করতে চোখ জোড়া ধীরে ধীরে বন্ধ হয়ে আসে তার। যখন চোখ খুলে তখন শিখা নিজেকে আবিষ্কার করে এই পুরনো গ্যারেজটাতে, আর সামনে দুটো দৈত্যাকৃতির লোক দাঁড়িয়েছে। শিখা এখনও ভেবে পাচ্ছে না লোকগুলো কি করে পশ্চিমের ঘরটাতে ঢোকার সাহস পেল। তার বাবা অত্র এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। এ বাড়িতে একটা সাধারণ মানুষও ঢোকার আগে 10 বার ভাবে। সেখানে এরা রাতের গভীরে ঘরে ঢোকার সাহস পেল কি করে? লোকগুলোকে শিখাকে ধমকাধমকি দিলেও শিখা ঘাবড়াচ্ছিল না। ভয় সে একজনকে পায়, তার ভাই। ভাইয়ের পর কোনো সাধারণ ব্যক্তিকে ভয় পাওয়া তার জন্য অসম্ভব। লোকগুলো শিখার রক্তচক্ষু দেখে এগোতে খানিকটা ইতস্তত বোধ করছে। একটা মেয়েকে রাতের আধারে তারা তুলে এনেছে, অথচ মেয়েটার একটু ভয় পাচ্ছে না। বিষয়টা নিতান্ত কোনো সাধারণ মেয়ের পক্ষে ঘটানো সম্ভব নয়। শিখার হাত চেয়ারের সাথে বাঁধা। লোকগুলো ডাগর ডাগর চোখে শিখাকে দেখছে। ভালোই সুন্দরী মেয়েটা। লোকগুলোর মধ্যে একজন চটচলদি ফোনে মেয়েটার ছবি তুলে নেয়। শিখার বাচ্চা মুখখানিতে কঠিনের ছাপ স্পষ্ট, প্রতিনিয়ত হয় সে ছবিতে। লোকটার এহেন আচরণে সে যা বাজখাই গলায় চেঁচিয়ে ওঠে, কাপুরুষের বাচ্চা, তুই আমার ছবি তুললি কোন সাহসে? হাত খোল আমার, এই শয়তান হাত খোল, তোকে মেরে আমি ছবি বানিয়ে দেবো। শিখার দাপুটে কণ্ঠে লোকগুলি থতমত খেয়ে গেল। এমের মাথায় পিচাস ভর করছে নাকি? এত সাহস কি করে হলো মেয়েটার? লোকগুলোর মধ্যে মোটা মতন একজন ছবি তোলা লোকটাকে ডেকে নিয়ে বাইরে গেল। মোটা মতন লোকটা সিগারেট ধরলো। দেখ শফিক, মেয়েটা বহুত তেজ, এখানে থেকে ঠিক হবে না, ওরে অন্য মেয়েদের কাছে পাঠায় দে। ধ্রুব ভাইকেও জানাবো না? তাড়াতাড়ি, সারা রাত ফোনটা অফ ছিল, ভাইকে কল করে কথা বলে দিই। ধ্রুব তোরা চিনিস, হয়তো বলবে একটা মেরে ও অন্য কোনো কারণে পাঠাইছে। তাছাড়া ধ্রুবর আজকাল বড় ভাই পছন্দ করে না, ছেলেটা নিজে লাইন বানাতে যাচ্ছে। তাহলে এখন কি করব? ধ্রুবকে কল দিলে বলবি মেয়েটা পালাইছে। বড় ভাইকে বলবো এই মেয়েকে আমরা তুলে আনছি, কমিশন আমরা পাবো। অযথা নিজে কষ্ট করে ধ্রুবকে কেন সব টাকা নিয়ে যেতে দেব? কিন্তু আজিম ভাই পরে ঝামেলা হবে। আরে বেটা, এত ঘাবড়াস কেন? চুপ কর, চাপ, যা বলছি কর। শফিক আর কথা না বেরিয়ে মাথা নাড়ল। বোনের বিয়ে সামনে, টাকার খুব দরকার, টাকা পেলে তো মন্দ হবে না। আজিমের মনেও আনন্দের দোল খাচ্ছে। এবার অনেক টাকা হাতে আসবে, হারামের টাকায় আরামে মদ গেলা যাবে। সিন্ধুকে এখন সহ্য করতে পারে না আনোয়ারা বেগম, কিন্তু মেয়েটা পরিপাটি কাজগুলো তার মনকে অল্প অল্প করে গলাতে শুরু করছে। সকাল হওয়ার আগে রান্না বান্না ধোয়া মোছা শেষ। মেয়েটার উপর রাগ হলেও কিছুটা কমছে তার। ভাইকে বলেছিল মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে, কিন্তু তাও পরে মানা করে দিয়েছে। এ নিয়ে রাতে ভাইয়ের সাথে কিছুটা মন কষাকষি হয়েছে ঠিকই। সকালে আনোয়ারা বেগম কল করে তারাকে ফেরত পাঠাতে বলছেন। তার ভাই অবশ্য বলছেন না তারা নাকি শিখার সঙ্গে কদিন থাকতে চায়। আর না করেননি আনোয়ারা বেগম। তিনি যে রাগের বশে সিন্ধুকে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছেন তা নিশ্চয় তারাও বুঝেছে। এজন্য সে আশ্বস্ত হয়ে কয়েকদিন থাকতে চেয়েছেন। সিন্ধু সকালে সমস্ত কাজ ছেড়ে প্রণয়ের সাথে বের হয়েছে। শাশুড়িমাকে জানিয়েছে কলেজে যাবে, তিনি মানা করেনি। চোখে মুখে ক্রোধ নেই। সিন্ধুর কেন যেন মনে হচ্ছে প্রণয়ের মা তাকে আগের মতো ঘৃণা করেন না। প্রণয় বাইক নিয়ে বেরোচ্ছে। সিন্ধু বাইকে চড়তে ভয় না লাগলেও প্রণয় ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে সিন্ধু জড়সড় হয়ে যায়। সিন্ধুর এই অবস্থা থেকে খানিক দূরে যেতে বাইক থামালো প্রণয়। কী হলো, কাঁপছো কেন? ওভার স্পিডের চক্করে আপনি নিজেও মরবেন, আমাকেও মারবেন। আস্তে চালান বাইকটা। তোমার ইন্টারভিউ 8টায়, এখন বাজে 7টা 49। তো হিসেব আছে? ওদের বোঝাতে হবে চাকরিটা তোমার দরকার, আর যার চাকরি দরকার সে ইন্টারভিউ কখনো লেট হয় না। কল সেন্টারে যারা জব করে তারা কি লোকগুলোর ষড়যন্ত্র কথা জানে? আমার ধারণার মতে কল সেন্টারে হাতে গোনা যে 7-8টা মহিলা জব করে সবাই ওই দলের সদস্য। আপনি কল সেন্টারে খবর পেলেন কি করে? খবর পাকা তা বলতে পারবো না। বিয়ের দিন তোমার মাকে কথা বলতে শুনেছিলাম, খারাপ লাগবে শুনতেও, কিন্তু তোমার মা
ওই দলের জন্য কাজ করে। মেয়ে পাঠানোর কথা বলছিল, তখন কথাগুলো গুরুত্ব দেয়নি। পরে তোমাকে নিয়ে চলে আসার পর ব্যাপারটা বুঝতে পারলাম। আমার মায়ের ব্যাপারে যা ইচ্ছা তাই বলতে পারেন। আমার খারাপ লাগবে স্বাভাবিক, কিন্তু মানুষটাই খারাপ। ছোটবেলায় যখন দেখতাম টাকার জন্য অনেক বস্তির গরিব মেয়ের সাথে ভাব জমিয়ে তাদের দূরে পাঠিয়ে দেন, তখন ভাবতাম এটাই বুঝি মায়ের চাকরি, এই টাকাতে পেট ভরতো আমাদের। এখন বড় হয়ে ওই মেয়েগুলোর যন্ত্রণা বুঝি। আচ্ছা, অনেকটা লেট হচ্ছে, চলো। প্রণয় আবার বাইক স্টার্ট দিল। সিন্ধুর মাথা অনেক কথায় ঘুরছে। আর তার কী কী করতে হবে সবটাই জানে, কিন্তু পারবে না। মা নামক মানুষটার কথা শুনলে তার রাগের মাথায় আগুন জ্বলে যায়। এত নিষ্ঠুর কেন মানুষটা? ওই মহিলাকে এত বছর মা ডেকে এসেছিল সে। সিন্ধুর মাঝে মাঝে আফসোস হয়, কেন সে ওই মহিলার ঘরে জন্মালো। ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে স্মৃতি। সিদ্ধান্ত হচ্ছে যে সে এখান থেকে পালাবে, শুধু নিজের জন্য নয়, বাকি মেয়েগুলোর জীবন বাঁচানোর জন্য হলেও পালাতে হবে তাকে। গতকাল রাতে আশা নামক মেয়েটার সাথে কথা হয়েছিল তার। আশাকে জানিয়েছে সে পালাবে। আশা ভয়ার্ত দৃষ্টিতে বলেছিল এটা অসম্ভব। স্মৃতি জানে এটা অসম্ভব, এতক্ষণে সে বুঝতে পারেনি। তবে তাদেরকে রাখা হয়েছে মাটির নিচে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডের একটা জায়গা। উপরে সম্ভবত কোনো কারখানা, যেখানে দিনের বেলা মানুষের পদচারণের শব্দ শোনা যাচ্ছে, দিনে হাঁটাচলার শব্দ পাওয়া যাচ্ছে, মানে মানুষজন বেশি নিচ্ছে। এই সুযোগে বেরিয়ে পড়া যাবে, তবে উপরে এই নরপিশাচগুলো থাকে, তবে সর্বনাশ। রাতে কোনোভাবে বেরোনো যাবে না, কারণ রাতে পিশাচগুলো নিচে নামবে। এই আন্ডারগ্রাউন্ড থেকে বের হওয়ার দরজার মুখে একটা ছ্যাঁচড়া প্রকৃতির লোক দাঁড়িয়ে থাকে, আর মূল দরজার কাছে হাঁটাচলার শব্দ কম, অর্থাৎ সেখানে মানুষের আনাগোনা কম। ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত স্মৃতির জন্য। আশাকে সবটা জানিয়েছে। আশার ভীতসন্ত্র মুখটা স্মৃতিকে অনেকটা ভয় পাইয়ে দিলেও সে সাহস ধরে রেখেছে। অন্য মেয়েরা ঘুমাচ্ছে এখনও। কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন করা হয়েছে সবাইকে। স্মৃতি ঘুমানোর নাটক করে বেঁচে গেছে। আশার ক্ষেত্রেও তেমনটাই। সব দিকে চোখ কান খোলা রেখে দরজার লোকটার দিকে তাকালো স্মৃতি। ভয়ানক একটা পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে তার মনে। শুধু ভয়ানক নয়, মহা ভয়ানক সে পরিকল্পনা। স্মৃতি আবেদনময়ী ভাবভঙ্গিতে দরজায় দাঁড়িয়ে থাকা লোকটার মুখ দিয়ে লাল ঝরার মতো অবস্থা। এতগুলো মেয়ের মধ্যে থাকায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনোই, কিন্তু মেয়েগুলোর গায়ে হাত দেওয়ার অধিকার তার নেই। আজ একটা মেয়ে সেদে তাকে ডাকছে ভাবতে লোকটা বিকৃত মনটা নেচে উঠল। জিভ দিয়ে কুৎসিত ভঙ্গিতে ঠোঁটটা জিভিয়ে স্মৃতির দিকে এগোতে লাগলো। স্মৃতির ভেতরে ভেতরে জমে আছে, সুবর্ণ একবারই আসবে, আর একটা সুযোগকে কাজে লাগাতে হবে তার। লোকটার কাছে আসতে স্মৃতি মেজে মোছার নোংরা কাপড়টা লোকটার গলায় চেপে ধরলো। আশেপাশে দাঁড়িয়ে সবটা দেখছে। মেয়েটার চোখ মুখ নির্লিপ্ত, যেন সে সিনেমা দেখছে। সেখানে থাকা অন্য অন্য মেয়েগুলোর মধ্যে দু একজন ঘুম ভেঙেছে। তারা স্মৃতিকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে। লোকটা হাত পা ছুটছিল। অনেকগুলো মেয়ে একসাথে এসে হাত পা ধরে ফেলায় কিছুক্ষণের মধ্যে লোকটা নিস্তেজ হয়ে পড়ে যায়। স্মৃতির দিকে আসার দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। স্মৃতি তাদের উদ্দেশ্য বলে, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো, আমি এখান থেকে বের হয়ে সরাসরি প্রশাসনের কাছে যাব। তোমাদের এই নরক থেকে বের করার সমস্ত দায়িত্ব আমার। বেশিরভাগ স্মৃতির করার সমর্থন করে, কিন্তু দুই একজন বেশি বসে। তাদের ধারণা স্মৃতিকে বেরোতে দিলে স্মৃতি একবার পালিয়ে যাবে, আর কখনো ফিরে আসবে না সাহায্যের জন্য। স্মৃতি তাদের কিছুতেই বিশ্বাস করাতে পারছে না। এদিকে তারাও স্মৃতির সাথে যেতে চায়। একজন একসাথে বের হলে সহজেই কারো চোখে পড়বে না। শেষে একজনও বের হতে পারবে না, উল্টো পালানোর জন্য না জানি কি শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য। আমাদের সমাজের সমস্যাটা ঠিক এটাই। একজন যদি এগোতে চায়, তবে 10জন তাকে পেছনে টেনে ধরে পরিকল্পনা ভেস্তে দিতে চায়। স্মৃতি তার পরিকল্পনা অনুযায়ী সবাইকে আশ্বস্ত করলো। অনেকটা সময় লাগলো সবার বুঝতে, তবে তারা রাজি হলো। আর কোনো উপায় নেই। সাবধানে পা ফেলে স্মৃতি উপরে ওঠে, দেখলো মূল দরজায় তালা। চাবিটা সম্ভবত ওই লোকের কাছে। লোকটা লাশ মেঝেতে পড়ে আছে। স্মৃতি এখনো বিশ্বাস করতে পারছে না সে একটা লোককে খুন করেছে। পরিস্থিতির চাপে একজন না একজনকে বলি হতেই হতো। অন্তত একটা কলুষিত প্রাণের বিনিময়ে যদি কতিপয় নির্মল হৃদয় বাঁচে, তবে খুন কোনো অপরাধ নয়। লোকটা গলায় ঝুলিয়ে থাকা চাবিটা হাতে পেয়ে শব্দহীনভাবে দরজা খুলল স্মৃতি। আশেপাশে কারো পদচারণ নেই, তবুও প্রথমে মাথাটা তুলে আশেপাশে দেখল সে। মূলত একটা ঘরের মাটির নিচে ছিল তারা। ধীর পায়ে ঘর থেকে বেরোতে দরজার কাছে এসে লুকিয়ে পড়ল। বাইরের লোকদের আনাগোনা, সম্ভবত এটা কোনো কল সেন্টার। বেশ কিছু মহিলা বাইরে কাজ করছে, আর কিছু পুরুষেরাও আছে, তবে সব
সবটাই একটা কাচের উপর। স্মৃতি সামনে একটা কাচের দেওয়াল। স্মৃতি কেন যেন মনে হচ্ছে দেওয়ালের ওপাশ থেকে সে সব দেখতে পেল, ওপাশ থেকে কেউ তাকে দেখতে পাচ্ছে না। পেলে নিশ্চয়ই প্রতিক্রিয়া দেখাতো। স্মৃতির সন্দেহ হচ্ছে মহিলাগুলোর উপর। এরা নিশ্চয়ই না জেনে এখানে কাজ করছে। নিজের ওড়নাটা মুখে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে সপ্তরন্ধ্রের মূল দরজা খুলতে থাকে সে। সবাই ব্যস্ত সময় পার করছে। স্মৃতির মনে হচ্ছে সব কিছু যেন খুব সহজে হয়ে যাবে। এত সহজে তো সব কিছু হওয়ার কথা ছিল না। তবে মূল টুইস্টটা শীঘ্রই সামনে এলো স্মৃতির। আসলে যে কাজটার এপারে সে আছে, সে কাছের কোনো শেষ নেই। দেওয়ালে এ প্রান্ত থেকে ও প্রান্ত কাজ দেওয়া, এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। স্মৃতি কিছুতেই বুঝে উঠতে পারছে না লোকগুলো কোন পথ দিয়ে ভেতরে আসে। স্মৃতির হাতে অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে সবটা সমাধান করতে হবে তাকে। সামনের দিকে দৃষ্টি নিপাত করতে পরিচিত একটা মুখে দৃষ্টি আলোকিত হয় তার। সিন্ধু কল সেন্টারে ঢুকেছে মাত্র। হিজাবে আবৃত, কানে ব্লুটুথ লাগানো আছে। প্রণয় কল সেন্টার থেকে অল্প দূরে দাঁড়িয়েছে। সিন্ধু তবুও ঘাবড়াচ্ছে। এমন পরিস্থিতির মুখোমুখি সে কখনো হয়নি। ইন্টারভিউয়ের জন্য আরও 2-1 মেয়ে বসে আছে। তাদের পাশে সিন্ধু বসে পড়ল। স্বল্প পরিচিত হওয়ায় কল সেন্টারে বিশেষ খ্যাতি নেই। না থাকাই স্বাভাবিক। এদের কাজটাই তো অস্বাভাবিক। আর স্বাভাবিক কাজের আড়ালে অস্বাভাবিক কাজকর্ম করলে স্বাভাবিকতার খ্যাতি কম থাকবে, এটাই বলা বাহুল্য। একে একে মেয়েগুলো ইন্টারভিউ দিয়ে বের হলো। সম্ভবত রিজেক্টেড, কেননা কেউ বাইরে এসে অপেক্ষা করছে না। সিন্ধু দোয়া পড়ে ভিতরে ঢুকলো। ঢোকার আগে স্পষ্ট শুনতে পেল প্রণয়ের গলা, ভয় পেও না, আমি আসছি। এই 2 বাক্যে ঠিক কতটা ভরসার ছোঁয়া ছিল জানা নেই সিন্ধুর। তবে এই ভরসাটার জন্য একদিন চাতক পাখির মতো ছটফট করছে। ঘরে প্রবেশ করার পর চেয়ারে বসে থাকা স্বল্পবয়স্ক যুবককে সালাম দিল সিন্ধু। বসার অনুমতি পেয়ে গেল। টেবিলের এক কোণে নেম প্লেটে দেওয়া যুবকটির নাম আদনান মাহমুদ। চোখে মুখে ভদ্র মনে হচ্ছে। সিভি দেখে শেষে সে সিন্ধুর মুখের দিকে তাকালো। আপনার জন্য চাকরিটা কতটা দরকার? আমার বাবা মা নেই, একটা বোন আছে। সমস্ত দায়িত্ব আমার কাঁধে। যে বাড়িতে থাকতাম সেটা বন্ধক দেওয়া। এ মাসের শেষে টাকা দিতে না পারলে সব হারাতে হবে। দেখুন, আমরা সবসময় লক্ষ্য করি চাকরির চাহিদা কতটুকু। আমরা আপনার এই সেক্টরে জব দিতে পারছি না, তবে আপনার জন্য একটা কাজ আছে। এই কাজে একটু রিস্ক আছে। আপনি কি করতে ইচ্ছুক? আমার কোনো অসুবিধা নেই স্যার, আমার শুধু একটা চাকরি দরকার। চাকরি পেলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞতা প্রকাশের অনেক সুযোগ পাবেন সামনে। আপনি একটা কাজ করুন, আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, সেখানে গিয়ে যোগাযোগ করুন। সিন্ধুর মুখের দিকে তাকালো আদনান। ফর্সা না হলেও রূপও আছে মেয়েটার। বাইরের দেশের ডিমান্ডের মধ্যে শীর্ষ 30-এ থাকতে পারে। সিন্ধুর বাইরে যাওয়ার অপেক্ষা করছে আদনান। সিন্ধু বের হলে তাকে মাইক্রোভ্যানে তুলে গোডাউনে নিয়ে যাওয়া হবে। সেখানে আরেকটা মেয়েসহ আবারও এখানে এনে আন্ডারগ্রাউন্ডে করে ফেলা হবে। আদনান হাসে। এই মেয়ে যারটা বড্ড বোকা স্বভাবের। কখনোই ভাবে না যে কেউ তাকে বিনা স্বার্থে বড়সড় সাহায্য করবে না। আদনান মাত্র সিভিটা ফেরত দেওয়ার জন্য হাত বাড়িয়েছে। হাতের গ্লাসের পানি কিছুটা সিন্ধুর বুকের এক অংশ পড়ল। হিজাবটা ভিজেছে বেশ খানিকটা। সিন্ধু বোকার মতো চট জ্বলতে সেটা খুলে হাতে নিয়ে তার মনে পড়ল কানে থাকা ব্লুটুথের কথা। চুল দিয়ে যথাসম্ভব সেটা আড়াল করতে চাইলেও শেষ রক্ষা হলো না। আদনান রক্তচক্ষু নিয়ে সিন্ধু প্রণয়ের নাম ধরে চিৎকার করে উঠল। আদনান চুপচাপ সিন্ধুর মুখটা 2 হাত দিয়ে চেপে ধরে টানতে টানতে কেবিনের এক কোণে ছুঁড়ে ফেলল। সিন্ধু চেঁচানোর পূর্বে আদনান সিন্ধুর কান থেকে টেনে ব্লুটুথ বের করে তা পা দিয়ে পিষে দিল। সিন্ধু চিৎকার শোনা মাত্র প্রণয় দৌড়ে এসেছে কল সেন্টার দিকে। ভেতরে প্রবেশ করতে সে সরাসরি গেছে আদনানের কেবিনের দিকে। কিন্তু কেবিনের বাইরে থাকা 3 জন গার্ড কিছুতেই তাকে ভেতরে প্রবেশ করতে দিল না। প্রণয় কেবল অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল কেবিনটার দিকে। এখন সে সরাসরি পুলিশ স্টেশনে যাবে। 8 ঘন্টার মধ্যে পুলিশ এনে সিন্ধুকে ছাড়াবে। কিন্তু প্রণয় এখান থেকে চলে গেলে ওরা যদি সিন্ধুকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়? প্রণয় কোথাও গেল না। কল সেন্টারের বাইরে এসে পুলিশকে কল লাগালো। মেন গেটে লাগোয়া ক্যামেরা দিয়ে প্রণয়ের কার্যকলাপ দিব্যি দেখতে পেল আদনান। কিছু বলল না। ঠোঁটের কোণে কেবলমাত্র একটি অন্যরকম হাসি ঝুলিয়ে রাখা। পুলিশ আদনানের সমস্ত কেবিনে চিরুনি তল্লাশি করেও সিন্ধুকে পেল না। প্রণয়ের ব্যতিব্যস্ত ভাবখানা এখন যেন ঘোর চিন্তার রূপ নিয়েছে। সিন্ধু এখান থেকে বেরোয়নি সে নিশ্চিত, কিন্তু যদি
ভেতরে না থাকে তবে গেল কোথায়? একে একে সমস্ত কল সেন্টার চেক করলে সিন্ধুকে পাওয়া গেল না। প্রণয়ের জেদের কাছে পুলিশও নাজেহাল। ঘণ্টাখানেক খুঁজে যখন লাভ হলো না, তখন একরকম হাল ছেড়ে দিয়েছে তারা। এমন সময় কোথা থেকে যেন সিন্ধুর আগমন ঘটল। প্রণয়কে এখানে দেখে সে এমন ভাব করলো যেন প্রণয়ের কখনো এখানে আসার কথা না। প্রণয় একরকম টানতে টানতে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো সে। সিন্ধু, হাত ছাড়ো। টানছো কেন এভাবে? তুমি বাইরে কেন এসেছো? বাইরে কেন এসেছে মানে? কি বলতে চাইছো? প্রণয়ের প্রশ্নকে অবজ্ঞা করে সিন্ধু পুলিশের কাছে ক্ষমা প্রার্থনা করে বলল, মাফ করবেন, আমার স্বামীর মধ্যে এমন উদ্ভট কাণ্ড বাঁধিয়ে ফেলেন। হুট করে কখন বাসা থেকে বের হয়ে যায় এসেছে কেউ বুঝেনি। ফোনের লোকেশন খুঁজে তবে পাওয়া গেল তাকে। মাফ করবেন, ওনার জন্য আপনারা বিরক্ত। স্বভাবতই পুলিশ চটে গেল, তার উপর বাংলাদেশি পুলিশ বলে কথা। তাদের সময়ের চেয়ে প্রধানমন্ত্রীর চেয়েও দামি এমন একটা ভাব নিয়ে বলেন, আমাদের সময়ের মূল্য জানেন আপনি? এক্ষুনি ওনাকে জেলের ভাত খাওয়াতে পারি। আউলো ফাউলো লোক, আমাদের কি সস্তা পেয়েছেন? যখন ডাকবেন তখনই পাবেন। এই আপনাদের মতো লোকদের জন্য আমরা পুলিশ কারো কলে ভরসা দেওয়া ইনফরমেশনে ভরসা করে উঠতে পারি না। মানে 3টা ঘন্টা ওয়েস্ট করলেন আমাদের। কথার মাঝে 2-4টে ঝাড়ি দিয়ে বাজতে থাকা ফোনটা রিসিভ করে কানে ধরতে, হ্যালো আবিরের মা। আর বলো না, এক ঝামেলায় পড়ছিলাম। তুমি রেডি হও, তোমার ভাইয়ের শালার ফুফুতো ভাইয়ের বিয়েতে কিন্তু অবশ্যই যাব। বলে ফোন রেখে তিনি আবারও ঝাড়লেন প্রণয়কে। আমরা কি শুয়ে বসে থাকি যে এরকম ফাজলাম করবেন? যত সব লোক। পুলিশ অফিসার রাগ দিয়ে বেরিয়ে গেল। প্রণয় জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে সিন্ধুর দিকে। সিন্ধু মাথা নিচু করে এলো। সে এলো পিছন পিছন। প্রণয় বাইক স্টার্ট করে সিন্ধুর জন্য অপেক্ষা করলো। সিন্ধু এসে বসতে বাইকটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। প্রণয় সিন্ধুকে বাড়িতে নামিয়ে দিয়ে সরাসরি অফিসে আসে। অফিস থেকে জানতে পারে একটা মেয়ে অনেকক্ষণ ধরে তারা অপেক্ষা করছে। প্রণয় খানিকটা অবাক হয়ে নিজের কেবিনের দিকে গেল। প্রণয় মূলত একটা বেসরকারি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে আছে। কেবিনে তারা নিষ্প্রাণ মুখটা দেখে কলিজায় পানি শুকিয়ে আসে প্রণয়ের। তার বোনটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? কেনই বা মুখে চিন্তার ঘনঘটা। ভাইয়াকে দেখা মাত্র আমার 2 ঘন্টার অপেক্ষার ক্লান্তি যেন নিমেষেই ঝরে গেল। আলতো করে ভাইয়ের বুকে মাথাটা রাখতে পৃথিবীর সমস্ত চিন্তা যেন মাথা থেকে নেমে গেল। ভাই নামক এই মানুষটার সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া হয়, তবুও দিন শেষেই আমার ভরসা। ভাইয়া বসালো আমাকে। কি হয়েছে তোর? তুই না খালার বাসায় ছিলি, এখানে হঠাৎ? তাও বাড়িতে না গিয়ে সোজা আমার অফিসে? আমি খালার বাড়িতে যাবো কেন? মা আমাকে মামার বাড়িতে পাঠিয়েছিল। মামার বাড়িতে মানে? এত কিছু পরে মা তোকে ওই বাড়িতে কি করে পাঠালো? তোকে সব বলছি, আমার কথাগুলো প্লিজ বিশ্বাস করিস। ভাইয়া মাথা নাড়ালো। শুরু থেকে শেষটা বললাম। মা আর ধ্রুবের উপর তীব্র ক্রোধে ভাইয়ের চোখ জলজল করছে। অপরদিকে ভাবির আশঙ্কায় রাগান্বিত মুখখানা একটু পরে চিন্তিত হলো। অফিস থেকে ছুটি নিয়ে ভাইয়া আমাকে নিয়ে বাড়ি এলো। আমি স্পষ্ট আন্দাজ করতে পারছিলাম আজ বাড়িতে একটা ঝামেলা হবে। হলো তাই। মায়ের সাথে ভাইয়ার সে কি ঝগড়া! সে মা বহুবার বোঝাতে চেয়েছেন, তিনি রাগের বসে বলেছেন সবটা, কিন্তু ভাইয়ার রাগ এখনও দমেনি। আমাকে কেন ওই শয়তান ধ্রুবর সাথে পাঠানো হলো তা নিয়েও ভাইয়ের অভিযোগ। মা উত্তর দিতে পারছে না, ভুল তিনি করেছেন। প্রণয় ভাইয়া কিছুক্ষণ শান্ত থেকে মামার নাম্বারে কল লাগালো। ধ্রুবকে পুলিশে দেওয়ার হুমকি অবধি দিল। মামা প্রভাবশালী লোক। আমি ভেবেছিলাম তিনি বোধহয় এসব হুমকি ধমকি আমলে নেবেন না, কিন্তু মামার কান্নারত সত্ত্বে আমাদের বাড়িতে উপস্থিতি সবাই হচকিত। শিখাকে পাওয়া যাচ্ছে না। ধ্রুবর অবস্থা ভালো না। বোনের চিন্তায় তার প্রেশার লো হয়ে গেছে। মামির হার্টের সমস্যা বহুদিন। এখন মেয়ে চিন্তা করে করে তার বুকের ব্যথা বাড়ছে। ধ্রুবর অবস্থা জেনে আমার আত্মা তৃপ্তি হলো। পরক্ষণে শিকার চিন্তায় কপালে ভাঁজ পড়ল। মামা এত ক্ষমতাশীল মানুষ, মেয়েকে খোঁজার জন্য কোনো কামতি রাখেনি, তবু শিকার খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মাঝে আরেকটি সত্যিও স্বীকার করলো ধ্রুব। সে আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য লোক ডেকেছিল, কিন্তু তারাই সম্ভবত শিখাকে নিয়ে গেছে। এসব শোনার পর মা রীতিমতো ধ্রুবকে পুলিশে দিবেন বলেছেন। মামাবাড়ির পরিবেশ এখন থমথমে। অবশ্য আমাদের বাড়িরও পরিবেশ যথেষ্ট ভালো নেই। মায়ের মুখ থেকে সবাই মুখ ফিরে নিয়েছে, এমনকি বাবাও মায়ের সাথে দুটো বাক্য বিনিময় করছে না। আমরা যার যাপনে খারাপ লাগলো। আমার জন্য এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাড়িতে। সিন্ধু অপেক্ষা করছে প্রণয় কখন তাকে সকালের ঘটনাগুলোর জন্য প্রশ্ন করবে। অপেক্ষা করতে করতে রাত হয়ে গেল, কিন্তু প্রণয়ের প্রশ্নের মুখোমুখি হলো না। এমনকি কোনো কথাই হলো না তাদের মধ্যে। সিন্ধু রান্না করলো ঠিকই, কিন্তু কেউ খেলো না। বাড়ির অমন পরিস্থিতি কারোই গলা দিয়ে খাবার নামতো? রান্নাবান্না শেষ আর সমস্ত কাজ শেষ করে সিন্ধু ঘরে ঢুকে দেখলো প্রণয় শুয়ে আছে। সে তাড়াতাড়ি
সে কখনো ঘুমায় না, এভাবে সিন্ধুকে এড়িয়ে চলার বাহানা করছে। অবশ্য সিন্ধু সকালে যে কাণ্ড ঘটেছে তাতে প্রণয় কেন অন্য কেউ হলে একই কাজ করত। স্মৃতির হাতে একটা শন দেওয়া হয়েছে, সামনে বসে থাকা চঞ্চল মেয়েটার নখ উপড়ে ফেলতে হবে তাকে। পালানোর চেষ্টা করলে ভয়াবহ শাস্তি। ভালো মানুষেরা কখনো নিজের দোষে অন্য কাউকে শাস্তি পেতে দেখতে পায় না। সেখানে স্মৃতিকে বলা হয়েছে নিজ হাতে মেয়েটাকে শাস্তি দিতে। মেয়েটার নাম শুধু জানে না সে, শিখা। চোখ জোড়াতে অগ্নির লেশ পাওয়া যাচ্ছে। মেয়েটার বেয়াদবি ছিল সে স্মৃতির প্রতি আসন্ন আঘাতটা প্রতিবাদ করছে। আদনান কখনোই আন্ডারগ্রাউন্ডে আসে না, আজ মূলত স্মৃতির জন্য এসেছে। কাজ ঢাকা দেওয়ালে কাচের দরজায় যে আদনানের কেবিন হবে তা ভুলেও ভাবেনি স্মৃতি, আর ভুলবশত সেখানেই করে ফেলা। আদনান দরজা খুলে স্মৃতিকে দেখে ফেলে, আর স্মৃতি খেয়াল করে কেবিনে পড়ে থাকা নিজের বোনটাকে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু আদনানের শক্ত হাতের কাছে পেরে ওঠেনি। সিন্ধু চেষ্টা করছে বোনের কাছে আসতে, কিন্তু আদনানের নিষ্ঠুর চায়নি তাকে বুঝিয়ে দিচ্ছে এগোতে মানে বোনের বিপদ বাড়ানো। দীর্ঘ সময় পর দু বোনের দৃষ্টি বিনিময়, তবু ক্ষীণ সময়ের জন্য এজন্য যন্ত্রণা সামান্য মলম লাগিয়ে আবারও ক্ষতস্থানকে ক্ষত করা। শিখা মেয়েটাকে চোখে এখনও তেজ। লোকগুলো রীতিমতো বাধ্য করছে স্মৃতিকে। শিখার নখ উপড়ে না ফেললে ওরা শিখাকে মেরে ফেলবে। বিপজ্জনক সব দিকে। স্মৃতির বড্ড যন্ত্রণা হচ্ছে, ইচ্ছে করছে শনটা নিজের বুকেই ঢুকিয়ে দিতে। ক্ষতবিক্ষত শরীর আর মনটাকে আরও ক্ষতি করে ফেলতে যেন ক্ষত করার আর কোনো স্থানটুকু অবশিষ্ট থাকে না। শিখার গলায় চাকু ধরা আর স্মৃতির হাতে শন। শিখা ঘাবড়াচ্ছে না মোটেও, তবু অনুভব করছে ধীরে ধীরে তার গলা শুকিয়ে যাচ্ছে। রাত ৩টের সময় প্রণয়কে ঘুম থেকে টেনে তুলে সারাদিনের সব ঘটনা খুলে বলছে সিন্ধু। প্রণয় এখনও চুপ। প্রণয় কোনো প্রতিক্রিয়া না দেখানো রূপটাকে বড্ড ভয় পাচ্ছে সিন্ধু। একমাত্র প্রণয়ের আছে যে তার পাশে থেকেছে, তাকে সবসময় সাপোর্ট করছে। এখন যদি প্রণয়ও তার থেকে দূরে সরে যায় তবে একা কী করবে? আবারও ভেঙে পড়ে। তার ভাবনা সত্যি হলো না। প্রণয় আলতো করে সিন্ধুর দুহাত নিজের মুঠোয় নিল। সিন্ধুর নিচু করে রাখা মাথাটা তুলে প্রণয়ের দিকে তাকালো। আমরা কাকে জিজ্ঞাসা ছাড়াই মনের সব কথা বলি জানো? কাকে? যাকে আমরা অনেক বেশি বিশ্বাস করি। তুমি আমাকে বিশ্বাস করো সিন্ধু। আর যে মেয়ে আমাকে এতটা বিশ্বাস করে তাকে আমি কখনোই ভুল বুঝবো না। আমি শুধু চেয়েছিলাম তুমি নিজেই সবটা আমাকে বলো। ওরা আপুকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না। তুমি শিওর স্মৃতিকে ওখানেই রাখা হয়েছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে ওরা আপুকে আর ওখানে রাখবে না, খুব দ্রুত সরিয়ে ফেলবে। পুলিশকে জানিয়ে লাভ নেই আপাতত। বিষয়টা অনেক কমপ্লিকেটেড। আগে প্রুফ দরকার আমাদের। আমি ওখানে গেলে ডাউট করবে আবারও। তোমাকে আমি আর ওখানে যেতে দিব না। সিন্ধু কিছু বলার আগে প্রণয়ের ফোনে একটা কল আসে। রাত ৩টের সময় দরকার ছাড়া কেউ কাউকে কল দেয় না। প্রয়োজনীয়ভাবে ফোনটা হাতে নেয় আননোন নাম্বার। সচরাচর আননোন নাম্বার রিসিভ করে না, তবে কী ভেবে যেন কলটা রিসিভ করলো। কল রিসিভ করতে অপর পাশ থেকে একটা রুক্ষ পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো। সিন্ধুকে কলটা দিন। প্রণয় খানিকটা চমকালো। সিন্ধু তার বিয়ে কথা বাড়ির মানুষজনের বাইরে কেউ জানে না, সেখানে এই রাতের বেলা অপরিচিত কেউ তাকে কল করে সিন্ধুর সাথে কথা বলতে চাইছে। বিষয়টা খটকা লাগলো প্রণয়ের। ফোনটা লাউড স্পিকারে রাখলো। অপর পাশে কণ্ঠস্বর খানিকটা ভারী শোনালো। নিজের বোনকে বাঁচাতে তো চাও? লাফালাফি না করে মাথা ঠান্ডা করে শুনবে। আমার বোন কোথায় সেটা জানানো হবে। তার আগে আমাদের কিছু কাজ করতে হবে তোমাকে। যদি কাজটা করো তবেই তোমার বোনকে জীবিত দেখতে পারবে। আমার বোন কোথায় জানানো হবে। তার আগে আমি যা বলছি শোনো। বেশি কথা বলবে না একদম। তোমার বাড়ির সামনে একটু পর একটা ছেলে যাবে, চুপচাপ তার সাথে চলে আসো। ওনা শুনছে নিশ্চয়। ওকে নিয়ে আসার ভুল করো না যেন, তাহলে বোন আর বর দুজনকে হারাবে। আমি কিভাবে বিশ্বাস করব আপনি আমার বোনকে আমার কাছে নিয়ে যাবেন? তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু আসে যায় না। আসার হলে আসবা, না হলে বোনের লাশের জন্য প্রস্তুত থাকো। কলটা কেটে গেল। সিন্ধু ইতিমধ্যে ঘাবড়াতে শুরু করছে। প্রণয়ের দিকে তাকালো। প্রণয়ের চোখে মুখে চিন্তার ছাপ। সে কিছুটা ভাবছে। আমি কি যাব? তোমার সাহস আছে? না মানে যেতে হবে তো আমার। তোমার সাথে যাব আমি? ওরা আপুর ক্ষতি করতে পারে। তোমাকে একা ছেলে তুমি যে একা কী বড় বিপদ ডেকে আনবে তা বুঝতে আমার বাকি নেই। আপনার বিপদ ডেকে আনার ইচ্ছে আমার নেই। প্রণয় হঠাৎ চুপ হয়ে গেল। সিন্ধুর মুখের দিকে তাকিয়ে আছে সে। এই মেয়েটা হঠাৎ করে যেন তার প্রতি অনেকটা অধিকার দেখাচ্ছে। এসব কি আদৌ ভালোবাসা নাকি বিবাহ নামক বন্ধনের কারণে? হুট করে সিন্ধুর চিন্তা যেন তাকে ক্রমশ ঘিরে ধরেছে। সিন্ধুর মুখের বিবর্ণ ভাবখানা প্রণয়ের মনে
বিষণ্ণতার কালো মেঘ সৃষ্টি করছে। সে মেঘের ঘনঘটায় তলিয়ে যাবে অনন্তপুর, তলিয়ে যাবে মনের ভুলক, তলিয়ে যাবে সমস্ত ইচ্ছে বাসনা। শীতের হাতের রগ বরাবর চাকুটা চালানো হয়েছে। আদনান অবশ্য রক্ত বন্ধ করার জন্য তৎক্ষণাৎ হাতটা বেঁধে দিচ্ছে ঠিকই, কিন্তু অবস্থা আশঙ্কাজনক। স্মৃতিকে ক্লিনিকে নিয়ে এসেছে, এটা তাদের কর্মের নীতিবিরুদ্ধ। এসব নিয়মকানুন আদনানের বাবার তৈরি করা। এ নারী ব্যবসা তার বাবাই শুরু করেছিল। আদনান এসবে নিজের কাঁধে নিয়েছে স্বেচ্ছায়। নারী জাতির প্রতি এক তীব্র ক্ষোভ থেকে তার এই সিদ্ধান্ত নেওয়া। কোনো নারীর ছায়া অবধি সে সহ্য করতে পারে না। এর পিছনে দায়ী তার মা। আদনান জন্মের বেশ কয়েক বছর পর তার মা অন্য এক পুরুষের হাত ধরে পালিয়ে যায়। ঠিক সেখান থেকে নারীর প্রতি আদনানের তীব্র ক্ষোভের সূচনা। ক্লিনিকটা মূলত আদনানের এক পরিচিত বন্ধু। সচরাচর সে এখানে আসে না, তবে আপাতত আসতে বাধ্য হয়েছে। বন্ধুকে সে স্মৃতির পরিচয় জানতে জানি। স্মৃতির জ্ঞান ফেরেনি এখনও। আদনান পাশে বসে রাত জাগছে। একটা সিগারেট পেলে ভালো হতো, কিন্তু পকেটে সিগারেট নেই। আর এক রাতে কেউ তার জন্য দোকান খুলে বসে নেই। অবশ্য আদনানের একটু চিন্তা হচ্ছে। সিন্ধু নামক মেয়েটা আসার কথা, সে কি আসবে? সিন্ধুকে ওর মায়ের হাতে তুলে দিতে পারলে স্মৃতিকে সে পাচার করতে পারবে। স্মৃতির জন্য অ্যাডভান্স বুকিং দিয়েছে একজন, অনেক টাকা অফার করেছে। স্মৃতি এখন আদনানের জন্য সোনার হরিণ। স্মৃতি ঘুমাচ্ছে। ফর্সা মুখটা অত্যাচারে খানিকটা শ্রী হারিয়েছে। চোখের নিচে কালো দাগগুলো যেন হুবহু নির্ঘুম রাতের সাক্ষী হিসাবে ধরা দিয়েছে। স্মৃতির অত্যাচারিত মুখটা দেখে কেন যেন মায়াবী মনে হচ্ছে আদনানের। না, মাথা ঝাড়া দিয়ে উঠল। মনে মনে শাস্ত্রের মতো আওড়ালো, নারী মানেই ছলনা, নারী মানেই বিপদ। নারীকে সর্বদা ক্রোধের দৃষ্টিতে ব্যতীত না দেখাই মঙ্গল। কথাটা বারংবার আওড়ালো। সেই পথে পা বাড়াচ্ছে আদনান। সিদ্ধির মুখের দিকে ধ্যানমগ্ন দৃষ্টিতে তাকিয়েছে। মুখটায় মায়া অনুভব করার চেষ্টায় মত্ত সে। অথচ সিদ্ধির মায়া ঝেড়ে ফেলাই তার জন্য উত্তম। চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলো আদনান। লাভ হলো না। বারবার স্মৃতির মুখটা ভেসে উঠছে। রাগে ক্রোধে চোখ খুলে স্মৃতির উপর রাগের দৃষ্টি ফেলল। সে দৃষ্টির রূপ বদলাতে সময় নিল না। স্মৃতির উপর দৃষ্টি পড়তে ক্রোধের রূপ পাল্টে কাতরতায় পরিণত হলো। একটা মহিলা দৌড়াচ্ছে। বয়স 30 পেরিয়েছে। পাশে একজন সমবয়সী প্রাপ্ত পুরুষ। দুজনের চোখমুখে আতঙ্ক। মহিলা শক্ত করে পুরুষটির হাত ধরে আছে। উভয়ের গন্তব্য অনিশ্চিত। আচমকা মহিলাটি থামল। তার সামনে একটা বাচ্চা ছেলে দাঁড়ায়। মহিলাটি দৌড়ে গিয়ে বাচ্চা ছেলেটার গালে চুমু খেলেন। ছেলেটার কপালে চুমু খেয়ে তাকে বক্ষে জড়িয়ে অশ্রু বিসর্জন করলেন। ছেলেটার অভিব্যক্তি বলছে সে রেগে আছে। মহিলার প্রতি তার ক্ষিপ্র দৃষ্টি স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটা আবার রাগ স্বরে মহিলাটিকে সরিয়ে দিয়ে বললেন, তুমি প্রতারক, তুমি আমার বাবাকে ফেলে পালাচ্ছ, তুমি প্রতারক, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মহিলাটি কাঁদতে লাগলেন। ক্ষোভের চাহিনী বাচ্চার দিকে তাকালেন। ক্ষুব্ধ স্বরে গর্জে উঠলেন যে, যে পুরুষ দীর্ঘ 13টা বছর আমার ভেতরটাকে পিষে মেরেছে, তার অত্যাচার তুমি দেখোনি। তুমি কি আমার গর্ভের সন্তান? সত্যি তোমাকে গর্ভে ধরেছি আমি? মায়ের যন্ত্রণা নাকি সন্তান বোঝে? তবে তোমার মতো সন্তান কেন পেলাম আমি? মা হিসেবে অভিশাপ দেওয়ার সাধ্যে নেই, তবে তুমি কখনো ভালো থাকবে না। জীবনে এক ফোঁটা সুখ উপলব্ধি করতে পারবে না। একদিন তুমিও খুব কাছের কারো কাছে খারাপ হয়ে যাবে, বুঝবে তুমিও একদিন। মহিলার রুদ্রাক্ষের দৃষ্টি মুহূর্তে বীভৎস থেকে কাতর হয়ে ওঠে। নিজের মুখ বন্ধ করে দেন তিনি। চোখ বন্ধ করে জমে থাকা জলগুলো প্রবাহিত হতে দেন। বোধহয় নিজের বলা কথার মধ্যে নিজেকেই গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে তার। মহিলা চলার গতি ক্রমশ বাড়তে লাগলো। ছেলেটা পেছনে দাঁড়িয়ে কেবল অবাক চোখে তাকিয়ে থাকলো মহিলার দিকে। আচমকা একটা গুলির শব্দ। চারিদিকে থতমত। ছেলেটা এতক্ষণ যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি বিমূর্ত হলো এখন। মহিলাটি ধপ করে শুকনো পাতার উপর পড়ল। শুকনো পাতার মর্মর শব্দ নিস্তব্ধ পল্লীতে গুঞ্জন তুলল। লাফ দিয়ে উঠল আদনান। ইতিমধ্যে ঘামতে শুরু করছে সে। আশেপাশে খেয়াল করলো সে এখনো ক্লিনিকে আছে। স্মৃতির এখনো জ্ঞান ফেরেনি। আদনানের পৃথিবীটা এক মুহূর্তের জন্য থমকে গেছে। মহিলাটির চেহারা তার খেয়াল আসছে না, তবে এই ঘটনা সে আগেও দেখেছে। ছোট্ট দুটো চোখ জোড়া দ্বারা এই ভয়াবহ দৃশ্য সে আগেও দেখেছে ঠিক, কিন্তু কিছুতেই মনে করতে পারল না মহিলাটি কে গুলি করলো আর কেনই বা করলো। মাথা ঘুরছে আদনানের। স্মৃতি ঘুমন্ত মুখটার দিকে তাকালো আদনান। স্মৃতির মুখের মধ্যে নিজের মায়ের মুখটা দেখতে পাচ্ছে আদনান। অদ্ভুত হলেও কেন যেন আর রাগ লাগছে না। সে তার মাকে প্রচণ্ড ঘৃণা করে, কিন্তু স্মৃতির মুখের প্রতিছবিটা
তার মনে এখন মায়ার জন্ম দিচ্ছে। স্মৃতির মুখের দাগগুলো তাকে পুরনো কিছু স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। আবছাসে স্মৃতি, স্পষ্ট হচ্ছে না, তবে ঝাপসা দিচ্ছে যে নিতান্ত যন্ত্রণাদায়ক তা উপলব্ধি করছে। স্মৃতির উপর থেকে চোখ সরিয়ে ফোনের দিকে তাকালো সে। মাথাটা দোটানায় ঘুরঘুর করছে। কেন যেন স্মৃতিকে বাইরে পাঠাতে ইচ্ছে করছে না। স্মৃতির জীবনটা নষ্ট হয়ে যাবে সেটা চাচ্ছে না আদনান। অজানা অনুভূতির নাম খুঁজতে ব্যস্ত আদনান। ফোন হাতে ডায়াল করলো একটা নাম্বারে। মেয়েটাকে এসেছে? হ্যাঁ বস, মেয়েটাকে আমরা এনেছি। ওর সাথে ওর হাজব্যান্ড আসার চেষ্টা করছিল, ওকে বেঁধে এনেছি। আবার এসেছে? এত বউপাগল লোক হয় আজব। ব্যাটারি ধরে লাগা কয়েকটা, আমি আসতেছি। ফোন কেটে হালকা হাসে আদনান। স্মৃতিকে ক্লিনিকে রেখে যাওয়া নিরাপদ না, কিন্তু আপাতত কয়েক ঘন্টার জন্য যেতেই হবে আদনানকে। ওনার ছেলেটাকে উচিত শিক্ষা দিতে হবে, আর সিন্ধু নামক মেয়েটাকে তার মায়ের হাতে তুলে দিতে হবে। তবে স্মৃতিকে পুরোপুরি পাবে না সে। স্মৃতিকে বাইরে না পাঠিয়ে নিজের কাছে রাখবে, দরকার পড়লে বন্দি করে রাখবে। নিজের পাগলামোর ভাবনার জন্য হালকা হাসেছে। ওনার বিরক্ত চোখে সিন্ধুর দিকে তাকিয়েছে। এত বোকা মেয়ে হয় পৃথিবীতে? সিন্ধুকে আগে পাঠিয়ে সে পেছন পেছন আসছিল। সিন্ধুর কানে ব্লুটুথ ছিল। হাঁটতে হাঁটতে পুনরায় অন্ধকারে একটা গাছের ডালে পড়ে থাকা ডালের সাথে ধাক্কাকে একটু সামান্য উপ করছিল। কিসের মধ্যে? সিন্ধু এক দৌড়ে প্রণয়ের কাছে আসে। পেছন পেছন লোকগুলো দৌড়ে এসে, বস! সেখানেই বাঁধলো বিপত্তি। ধরা পড়লো দুজনে। প্রণয় রাগি চোখে তাকিয়েছে। প্রণয়ের কিছু বলার নেই। এই মেয়েকে তো সে ট্রেন করতে চাচ্ছিল। মানে হচ্ছে একজন অ্যাকশন ফিল্ম শ্যুট করতে গিয়ে কমেডি ফিল্ম বানিয়ে ফেলেছে মেয়েটা। প্রণয় সিন্ধুর হাত উল্টো একসাথে বাঁধা। প্রণয় রাগে মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। রাগের মাথায় প্রণয় সিন্ধুর হাতে হালকা চিমটি খেতে। সিন্ধু ব্যথায় কাঁকি উঠল। কী হলো? চিমটাচ্ছেন কেন? আমার মাথা খারাপ তাই। ওমা, আপনার মাথা খারাপ? জানতাম না তো। আমার মাথা খারাপ দেখেই তোমাকে নিয়ে এখানে এসেছিলাম। সিন্ধু হেসে প্রণয়ের হাতে চিমটি ফেরত দিল। প্রণয় রেগে মুখ গোমড়া করে রাখলো। একটু পর খেয়াল করলো হাতের দড়িটা ধীরে ধীরে আলগা হয়েছে। একটু হাত নাড়াতে দড়িটা খুলে আসে। প্রণয় কিছু বুঝে ওঠাকে সিন্ধু বলল, আপনি মনে হয় থ্রিলার গল্প পড়েন না, তাহলে বুঝতেন টুইস্ট জিনিসটা কি কয় রকম হয়। ব্যাপারটা প্রণয়ের মাথায় উপর দিয়ে যাচ্ছে। সিন্ধু হাত খুলল কী করে? এখন সেসব ভাবার অবস্থা নেই। সিন্ধু অপেক্ষা করছে লোকগুলো কখন আসবে। প্রণয় অবশ্য এসব বুঝছে না। প্রণয় সিন্ধুকে বারবার বলছে এখানে থেকে চলে যেতে। সিন্ধু মনে প্রণয়কে মাথা মোটা সম্বোধন করে দিব্যি হাসছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটু পরে একটা লোকের দরজা খোলার শব্দ হলো। দরজার আড়ালে দাঁড়ালো সিন্ধু। লোকটা ঘরে ঢুকতে পেছন থেকে লোকটার মুখ চেপে ধরল। সিন্ধু নরম হাতের শক্ত ধাক্কা সামলাতে পারল না লোকটা। কিছুক্ষণ পর মাথা ঘুরে পড়ে গেল। প্রণয় কেবল হা করে তাকিয়েছে। কি দেখেছেন মিস্টার হিরো? দেখছি তুমি তলে তলে কত টেম্পু চালাও। একটা কথা বলো তো, আমাকে সহ এখানে নিয়ে আসা এটাও তোমার প্ল্যান ছিল না? এই তো বুদ্ধি। আমি ভেবেছিলাম আমার বরটা বুঝি মাথা মোটা। তোমার মতো অত বুদ্ধি যে আমার নাই তা আজ বুঝলাম। আমার মতো সহজ সরল একটা ছেলেকে এইভাবে ট্র্যাপে ফেলতে লজ্জা লাগলো না? ওমা, আপনি না লাফাচ্ছিলেন আমার সাথে আসার জন্য? আমাকে নাকি একা ছাড়বেন না? আমার নাকি দোষ? বলেন তো। হিরো সাজতে চান, আবার হিরোর মতো আচরণ না দেখালে হয়? কথার মাঝখান থেকে একটা লোক ঘরে ঢুকলো আর প্রথমে খেয়াল করলো মেঝেতে পড়ে থাকা আরেকটা লোককে। তার উপর তাকাতে দেখলো প্রণয়ের সিন্ধু মুক্ত অবস্থায়। হাতে থাকা লাঠিটা দিয়ে মাত্র আঘাত করতে নিয়েছে লোকটা। প্রণয় হাতের শক্ত থাপ্পড়ে ব্যালেন্স হারিয়ে পড়ে গেল খানিকক্ষণে। বাহ বাহ হিরো, শীষ বাজাতে ভঙ্গিতে বলে ওঠে সিন্ধু। প্রণয় সেদিকে তাকায়। মেয়েটা এত চঞ্চল সে এতক্ষণ বোঝেনি। এখন যেন অন্য সিন্ধুকে দেখেছে প্রণয়। সেদিকে ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না আদনানের। কোথাও একটা আটকাচ্ছে। এদিকে লোকগুলো কল ধরছে না। আদনানের বাধ্যবাধকতা আছে ঠিকই। এ পাচার চক্রে হুট করে ঢুকে হুট করে বের হওয়া যায় না। এই কথাটা সে তার বাবার কাছ থেকে শুনেছে। বাবা কেন এ কথা বলে তার জানা নেই, কিন্তু কথাটা এতই বিশ্বাস করেছে সে এতদূর আসতে পেরেছে। স্মৃতি ধীরে ধীরে চোখ মেলছে। সামনে থাকা লোকটা তার দিকে পিঠ করে দাঁড়িয়েছে। বেশ কিছু শান্ত স্বরে তা দেখার পর কঠিন একটা সিদ্ধান্ত নিল স্মৃতি। চোখের সামনে কিছু একটা দৃশ্য ভেসে উঠল। শিখাকে বাঁচানোর চক্করে নিজের হাতে চাকুর পোঁচ দেওয়ার মুহূর্তের ভাবনাতে মৃত্যু ভয়টা ঠুনকো মনে হলো। তড়িৎ গড়িতে পাশে থাকা ওষুধের গ্লাস ভেঙে তা হাতে নিয়ে চোখের পলকে আদনানের গলা বরাবর ধরল। হঠাৎ সব কিছু হওয়ায় আদনান ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। যেতে দিন আমাকে। আমাকে আটকানোর চেষ্টা করলে ফল ভালো হবে না। নিশ্চুপ দৃষ্টিতে স্মৃতির ভয়ঙ্কর রূপটা দেখে আদনান
তার মনে অন্য একটা কথা ঘুরপাক খাচ্ছে। স্মৃতি যে আদনানকে আঘাত করতে পারবে না তা সে স্মৃতির কাপা হাত দেখেই বুঝেছে। তবে মেয়েটা আগেও তার একটা লোককে মেরেছে, তাকে দয়া দেখাবে এমনটা ভাবা অবান্তর। খুব সূক্ষ্ম একটা পর্যবেক্ষণ করে স্মৃতির হাতটা মুচড়ে পেছনে নিয়ে গিয়ে অপর হাত দিয়ে তার মুখ চেপে ধরল। স্মৃতি ছটফট করছে ক্ষীণ দূরত্বে দুই ওষ্ঠের মাঝে। কেবলমাত্র হাতখানা সরালে মিলন সম্ভব। এরকম একটা মুহূর্তে স্মৃতির অস্থির চিত্ত যেন স্থির হয়ে গেছে। চারপাশে নীরবতার মাঝে বলতার বোবো শব্দ মাথায় বাজছে। দম বন্ধ হয়ে আসা এই মুহূর্তে আদনানের হৃদস্পন্দন ঊর্ধ্বগতিতে শুনতে শুনতে সে অনুভব করলো আদনানের মুখে বলা তিনটি বিশেষ শব্দ, বিয়ে করবেন আমাকে। হুট করে একটা ছেলে মুখের ভালোবাসা সেরকম কোনো অনুভূতি, কথা শুনলে কথা বাড়ে, মেয়েদের স্পন্দন বাড়ে। স্বভাবত একটা আতঙ্ক বিরাজ করে মনের মধ্যে। স্মৃতির ক্ষেত্রে তা হলো। আতঙ্কে তার হাত পা কাঁপার পরিমাণ বেড়ে গেল। হাতে ধরে রাখা কাচের টুকরোটা সশব্দে নিচে পড়ল। এই সুযোগের অপেক্ষাতে ছিল যেন আদনান। চট করে স্মৃতি দুহাত নিজের দখলে নিল। স্মৃতি অবাক চোখে তাকিয়ে শুধু আদনানের করা সূক্ষ্ম অভিনয়টা দেখে গেল। কত সহজে কত বড় একটা মিথ্যে অনুভূতি জাহির করলো ছেলেটা। অবশ্যই এই ধরনের মানুষেরাই ভালো থাকে আমাদের সমাজে। মিথ্যে বলে বারবার জিতে যাওয়া মানুষগুলো সরল হয়ে বাঁচা সাধারণ মানুষগুলো চেয়ে বরাবরই ভালো থাকে। পরিস্থিতির কাছে মাথা নত করে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিতে চাচ্ছে স্মৃতি। পরিস্থিতি সম্মুখে হার মেনে নেওয়া ছাড়া উপায় দেখছে না সে। তবে শেষ একটা চেষ্টা করতে দ্বিধা কিসের। আদনান পেঁচিয়ে রাখা হাতটা আকস্মিক ছাড়িয়ে কনুই দিয়ে সজোরে আদনানের নাক বরাবর আঘাত করে স্মৃতি। আদনান তাল হারিয়ে দূরে ছিটকে পড়ে। মেঝেতে পড়ে থাকা একটা কাচের টুকরো মাথায় আঘাত করতে চিৎকার দিয়ে ওঠে। মেঝেতে কাতরাতে থাকা আদনানকে দেখার সময় নেই স্মৃতি। তবুও সে পাশে বসলো, ঘৃণ্য চোখে তাকিয়ে বলল, যারা ভালোবাসার কাঙ্গাল তাদের সামনে ভালোবাসার অভিনয় করলে পরবর্তী ধাক্কাটা জোরে খাওয়া স্বাভাবিক। আরেকটা ভাঙা কাচের বোতল হাতে নিয়ে ক্লিনিকের বাইরে যাওয়ার পথে এগোলো স্মৃতি। ইতিমধ্যে একটা খুন সে আগেই করে ফেলেছে। এখন নিজেকে বাঁচানোর জন্য যত যুদ্ধ করার করবে। সবগুলো মেয়েকে নিরাপদে খুঁজে পেলেও স্মৃতিকে পায়নি সিন্ধু। শিখাকে খুঁজে পেয়েছে, তবে ততক্ষণে বাড়িতে আর একটা কাণ্ড ঘটেছে। ধ্রুব আত্মহত্যা করছে। সুইসাইড নোটে লিখে গেছে সে নিজের পাপকর্মের জন্য চির অনুতপ্ত। শিখার চোখ জোড়া শুষ্ক। নিজের ভাইয়ের মৃত্যু সংবাদ তার অনুভূতিগুলো যেন হারিয়ে গেছে দূর পাহাড়ে। সিন্ধুর মুখটা ভাবলেছেন, অথচ একটু আগে এই মেয়েটা একা একা লোকগুলোকে মেরে মেঝেতে ফেলেছে। প্রণয় শুধু হা করে দেখছে। বোনকে খুঁজে পাওয়ার কতটা তীব্র বাসনা থেকে সে এই কাজটা করেছে তা প্রণয় জানে না। অথচ স্মৃতির খোঁজ পেল না। পড়ে থাকা লোকগুলো বলছে স্মৃতি নাকি নিজে হাতে চাকু চালিয়েছে। আদনান তাকে কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারে না। সিন্ধুকে অনেকক্ষণ ধরে চুপচাপ। তার এই নীরবতা ভালো ঠেকছে না প্রণয়ের কাছে। সে সিন্ধুর পাশে বসলো। স্মৃতির কিছু হবে না, তুমি স্বাভাবিক হও। সিন্ধু, আমি কিছু বলছি, তুমি এইভাবে বসে থাকলে তো হবে না। যদি আমার বোনের কিছু হয়, মা নামক ওই মহিলাকে কঠিনতম মৃত্যুর অভিশাপ দেব আমি। সিন্ধু শান্ত গলা একটা কথাতে মনের ভার আন্দাজ করতে পারে প্রণয়। মেয়েটা কী হারিয়েছে তা জানে না প্রণয়, তবে নতুন করে আর কিছু হারাতে দিবে না তাকে। আচমকা সিন্ধুর কী মনে হলো জানে না। পড়ে থাকা লোকগুলোর মধ্যে একজনের ফোন থেকে আদনানকে কল লাগলো। ফোন বাজছে কিন্তু ধরছে না। অনেকবার ট্রাই করার পরও কাজ হলো না। এই নাম্বারে ট্র্যাক করার ব্যবস্থা করতে পারবেন প্রণয়? সিন্ধুর গলার স্বর নিচু, একেবারে ক্ষীণ যাকে বলা হয়। ওনার মাথা নেড়ে নাম্বারটা নিল। পরিচিত এক বন্ধুকে ফরওয়ার্ড করে বলল লোকেশন বের করতে। সিন্ধু আবারও আগের মতো চুপ করে রইল। ঘণ্টাখানেকের ব্যবধানে বন্দি মেয়েগুলোকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। পুলিশ সেই লোকগুলোকে গ্রেপ্তার করে নিয়ে গেল। আদনানের ফোন ট্রেস করা যায়নি। হঠাৎ ফোনটা সুইচ অফ হয়ে গেছে। ট্র্যাশ লোকেশন পাওয়া যায়নি। প্রণয় শিখাকে বাড়ি পৌঁছে দিয়ে সিন্ধুকে নিয়ে বাড়িতে এসেছে। ভোরবেলা এক অদ্ভুত কাণ্ড ঘটল বাড়িতে। যদিও সে কাণ্ড কেবল আমি আর প্রণয় ভাইয়া জানলাম। রাত 3টের সময় ভাইয়ের ঘুম ভাঙে। পাশে তাকে ভাবিকে খুঁজে পায় না। সারা বাড়ি খুঁজে ভাবিকে না পেয়ে বেশ চিন্তিত হয়ে আমাকে ডাকে। আশেপাশে খুঁজেও পেলাম না। যখন তখন চিন্তা একটু বাড়ল। হঠাৎ ভোর 4টার সময় ভাবিকে দেখলাম দরজার সম্মুখে। ভেজা ধুয়োতে আঙ্গুলে খানিকটা রক্তের ছিটা। পাশে একটা মেয়ে দাঁড়িয়েছে। মেয়েটার মুখ জুড়ে অত্যাচারের চিহ্ন। ভাবি যে স্মৃতি আপুকে কোথায় খুঁজে পেল তা আমরা কেউই জানি না।
প্রণয় ভাইও জানে না। শীতে আপু আমাদের সাথে থাকা নিয়ে মা আপত্তি তুলেনি। মেয়েটার উপর হওয়া অত্যাচার মায়ের শক্ত মন গলিয়ে দিয়েছে। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হচ্ছিল। এরই মধ্যে সপ্তাহখানেক বাদে খবর এলো ভাবির মাকে কে যেন মেরে টুকরো টুকরো করে বস্তায় ফেলে গেছে জঙ্গলে। মায়ের মৃত্যুতে ভাবির কষ্ট পাওয়ার কথা না, তবুও তিনি শোকাহত ছিলেন তা আমরা বুঝেছিলাম। শীতে আপু জব জয়েন করছে 2 মাস হলো। ভাবি তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু শীতে আপুর চোখের ভাষা কেন যেন অন্যরকম। সে চোখ জোড়ায় কেবল অতৃপ্তি গ্লানি। এই ক্ষুদ্র জীবনে আপু অনেক কিছু হারিয়েছে, কিন্তু তার চোখ বলে সে খুব মূল্যবান কিছু শূন্যতা অনুভব করে। যদিও চোখের ভাষা বোঝার সাধ্য আমার নেই, তবু মনের কথা সামান্য বুঝি। পোনার মাথায় এখনও একটা বিষয় সবসময় ঘুরে, তা হলো সিন্ধুর মায়ের খুনের বিষয়। সিন্ধু তার মাকে এতটাও ভালোবাসে না যে মায়ের মৃত্যুতে শোকাহত হবে। উল্টো তার মায়ের মৃত্যুতে সিন্ধুর খুশি হওয়ার কথা। তাছাড়া স্মৃতিকেই বা সে রাতে কোথায় খুঁজে পেয়েছিল সিন্ধু, সবটাই অজানা প্রণয়ের। সিন্ধু পাশে বসে কাপে চা ঢালছে প্রণয়ের জন্য। রোজ চা খেতে খেতে আধ ঘন্টা দুজন গল্প করে। প্রণয় অবাক চোখে দেখছে মেয়েটাকে। মেয়েটার মধ্যে নিশ্চিত কোনো এক রহস্য বিদ্যমান, যা তার মুখের ভঙ্গিমায় আড়াল করে থাকে। তোমার মাকে কে খুন করতে পারে তা তোমার মনে হয়? যেই করুক তার শাস্তি পাওয়া উচিত। তোমার মায়ের এত অপরাধের পর এ কথা বলছো? মৃত মানুষ তো কখনো খারাপ হয় না। হয়তো মায়ের খুনিও মারা যাওয়ার পর সকলের চোখে ভালো হয়ে যাবে, তাই আগে ভাগে একটু দোষ দিচ্ছি যেন পরে দেওয়ার সুযোগ না থাকে। সিন্ধুর কথাগুলো প্রণয়ের মাথার 4 হাত উপর দিয়ে যাচ্ছে। কি হাবিজাবি বলছে মেয়েটা। রং চায়ে কি গঞ্জিকা মিশিয়ে খাচ্ছে আজকাল। প্রণয়ের হা হওয়া মুখটার দিকে তাকিয়ে আড়ালে হাসে সিন্ধু। লুকোচুরি খেলাটা বড্ড ভালো লাগছে তার। এই লুকোচুরি খেলার মাঝে আছে আনন্দ, পরিশিষ্ট। স্মৃতি আপু এখন আলাদা ফ্ল্যাটে থাকে, ভালো একটা জব করছে। সিন্ধু ভাবি আর ভাইয়ার বিয়ের 1 বছর হতে চলছে। সব আগের চেয়ে দারুণ চলছে ইদানিং। মা এখন ভাবিকে চোখে হারায়। প্রণয় ভাইয়া তার কথা বাদ দাও, সে তো ভাবিকে অন্যরকম ভালোবাসে। ধুবর মা শুনেছিলাম পাগল হয়ে গেছে। শিখা অবশ্য ভাইয়ের মৃত্যুতে কম কষ্ট পেয়েছে। সব মিলিয়ে ও বাড়ির পরিবেশ এখনও স্বাভাবিক হয়নি। নারী পাচার চক্রে পুরো দলটা ধরা পড়ল। আদনান কিংবা তার বাবা দুজনে একজনের কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ এখনও খোঁজ চলছে। পরিশিষ্ট 2। সিন্ধু ইদানিং প্রণয়ের সামনে যেতে লজ্জা পায়। তার কেন যেন মনে হচ্ছে খুব শীঘ্রই তারা জোড়া থেকে বিজোড় হতে চলছে। এই কথা নিজ মুখে প্রণয়কে বলার সাধ্য নেই তার। মাঝে মধ্যে অদ্ভুত সব খাবারের আবদার করে, তবু গাধাটা বোঝে না। সিন্ধু ঠিক করেছে যাই হোক সে মুখে বলবে না, মাথা মোটাটা বুঝুক নিজের জ্ঞান। পরিশিষ্ট 3। স্মৃতির ফোনে গত 1 মাস ধরে টানা একজন মেসেজ করেই চলেছে। স্মৃতির অবস্থায় মেসেজগুলো খারাপ লাগে না। ফোনের অপর প্রান্তে ব্যক্তিটা যেন স্মৃতিকে ভালোই বোঝেন, কিন্তু মনে একটা ভয় কাজ করে। সে কখনো রিপ্লাই করে না, তবে দিনের পর দিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নাম্বার থেকে ওই মেসেজ আসবেই। আর এই মেসেজ স্মৃতির সারাদিনের বিষণ্ণতা উড়ন ছু হয়ে যাবে। প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি। প্রণয় সিন্ধু পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে 2য় অধ্যায় দিব।